আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি সিলেটের মৌলভীবাজার জেলার কোনো এক উপজেলার ঘটনা, এবং যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি সরাসরি ওনার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন কোনো এক কারণে, তাই ওনার নামটা নিতে পারছি না। ঘটনা বলার সুবিধার্থে ধরে নিচ্ছে ওনার নাম ইমন। 2021 সালের কথা। তখন চারিদিকে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে আছে, এবং এই করোনার সমস্যার কারণে বেশিরভাগ এমপ্লয়িটার চাকরি কিন্তু চলে যায়। তো ইমন ভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন সিলেট শহরে। তো ওই করোনাকালীন সময়ে ওনার সেই চাকরিটা চলে যায়, যে কারণে তিনি বাড়িতে একরকম বেকারভাবেই তিনি দিন কাটাচ্ছিলেন। কোনো কাজ করে যে নিজের সংসার চালাবেন সেই উপায়ও তিনি পাচ্ছিলেন না। আসলে উনি ওনার পরিবারের বড় ছেলে। ওনার ছোট ছোট 2-3টা ভাই বোন আছে, এবং উনি বিবাহিত। ওনার একটি স্ত্রী আছে এবং বৃদ্ধ মা বাবা। তাদের খাবার ভরণ পোষণের জন্য তো ওনাকে কাজ করতে হবে। উনি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন সেখানে মোটামুটি ভালো স্যালারি পেতেন, এবং সেই বেতন দিয়েই তিনি ওনার পরিবার চালাতেন। কিন্তু এখন এই চাকরিচ্যুত অবস্থায় উনি কোনোভাবেই কোনো প্রকার ইনকাম করতে পারছিলেন না। চাকরি করে যা জমিয়েছিলেন সেখান থেকে অল্প অল্প করে খরচ করতেছেন, এবং এমন একটা পর্যায়ে তিনি পৌঁছে যান, ওনার জমানো সেই টাকাগুলো প্রায় শেষ হওয়ার পথে ছিল। তো তখন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। কোনো হাতের কাজও ওনার তেমন জানা নেই। ইমন ভাইয়ের গ্রামের এলাকায় প্রচুর বিল টাইপের হাওর ছিল, যেগুলোকে আমরা বিল বলি। বর্ষা মৌসুমে অনেক পানি জমে থাকে। তো ইমন ভাইদের বাড়ি থেকে হেঁটে যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে। এতটুকু দূরে গেলে একটা বিল পড়ে। আসলে ওই বিলটা খরা মৌসুমে শুকিয়ে যায়, বর্ষা মৌসুমে সেটাতে কানায় কানায় পানিতে পূর্ণ থাকে। আর বর্ষা মৌসুমের আগে সব সময় বিলের যে জমি জামা আছে সেই বিলের জমিতে ধান চাষ করত ওই অঞ্চলের লোকেরা। কিন্তু বর্ষা মৌসুমে যখন ওই বিলে পানি জমতো, সে কারণে তারা কিছু করতে পারতো না। ওই বিলের সাথে আবার একটা নদীর সংযোগ ছিল। মৌলভীবাজার জেলার উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছিল, মনু নদী, সেই মনু নদীর সাথে সরাসরি না, একটা ছোট খালের মাধ্যমে ওই বিলের সাথে সরাসরি সংযোগ ছিল। তো যে কারণে দেখা যেত কি, নদী থেকে বর্ষা মৌসুমে নদী থেকে কিছু মাছ এই বিলে আসতো, এবং আশেপাশের গ্রামের যে মানুষজন আছে তারা এই বিলে সবসময় মাছ ধরত, এবং অনেক মাছই পাওয়া যেত সেই বিলে। তবে এই বিল নিয়ে তাদের গ্রামে নানান ধরনের কথা প্রচলিত আছে। তো গ্রামের বেশিরভাগ মানুষের মুখে শোনা যায় যে ওই বিলটা নাকি অভিশপ্ত, অর্থাৎ ওই বিলে রাতের বেলা নাকি মাছ ধরতে গেলে নানান ধরনের সমস্যায় পড়তে হয়। তো ইমন ভাই আসলে তিনি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছেন, কিন্তু তাদের গ্রামের কাছাকাছি যে এত বড় বিল আছে সেটা তিনি জানতেন, কিন্তু তিনি কোনোদিন সেই বিলে যাননি। মাছ ধরার প্রয়োজন পড়েনি বা কোনো কারণে হয়তো তিনি সেখানে যাননি, কিন্তু আজ, অর্থাৎ এখন তিনি জীবিকার তাগিদে সেখানে হয়তো মাছ ধরতে বাধ্য হয়েছেন। তো যাই হোক, ওই বিলে, অর্থাৎ ওই বিলটা গ্রামের মানুষের কাছে রাক্ষসী বিল নামেই সবচেয়ে বেশি পরিচিত। তো গ্রামের লোকেদের মুখে শোনা যায় যে ওই বিলে সন্ধ্যার পর কেউ চলাচল করে না, অর্থাৎ ছোট ছোট ডিঙি নৌকা ছিল, ডিঙি নৌকার সাহায্যে অনেকে ওই বিল পেরিয়ে খালের ভেতরে যেত। এরকম ছোট ছোট ডিঙি নৌকা ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে, অর্থাৎ মাগরিবের আজানের পর থেকেই কেউ আর ওই বিলে নৌকা চলাচল করতে দেখেনি। বা যারা সন্ধ্যার পরে অথবা রাতে মাছ ধরতে যেত, তো তারা নানান ধরনের সমস্যার কথা নাকি মানুষজনকে বলতো যে তারা এই সমস্যায় পড়েছে। ইমন ভাই কিন্তু এসব কথাগুলোতে তিনি আসলে বিশ্বাস করতেন না। ছোটবেলা থেকেই তিনি অনেক লেখাপড়া করেছেন, অনেক জ্ঞানী হয়েছেন, ভালো চাকরি পেয়েছেন, কিন্তু এসব প্যারানর্মাল বিষয়ে আসলে তিনি বিশ্বাস করতে চান না। তো বাড়িতে বেশ কয়েক মাস বসে থাকার পর ইমন ভাই
আসলে তিনি কিভাবে নিজের পরিবারের জন্য ইনকাম করবেন, রুজি রোজগার করবেন, সেই পথ আসলে তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো এক পর্যায়ে তিনি ঠিক করলেন, বর্ষা মৌসুম যেহেতু চলছে, ওই বিলে নাকি প্রচুর মাছ পাওয়া যায় এবং বিল থেকে মাছ ধরে এনে আশেপাশে কিছু গ্রামের বাজারে বিক্রি করলে ভালো মানের টাকা ইনকাম করা যায়। তিনি সেটা বুঝতে পারেন এবং বিভিন্ন জেলেদের কাছ থেকেও তিনি এই বিষয়টা জেনেছেন। তাই তিনি একরকম মনে মনে ঠিক করলেন যে তিনি এখন থেকে প্রতিনিয়ত ওই বিলে মাছ ধরতে যাবেন। ওই বিলে মাছ ধরে এমন কিছু পরিচিত জেলে ভাইদের সাথে ইমন ভাই যোগাযোগ করেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন যে কিভাবে কি করা যায়, হ্যাঁ, কিভাবে মাছ ধরলে বেশি মাছ পাওয়া যাবে, কোনো জাল দিয়ে মাছ ধরলে বেশি মাছ পাওয়া যাবে, নাকি টেটা বা ওইরকম কোচা জাতীয় কোনো কিছু দিয়ে ধরলে ভালো হবে। এইরকম বিষয়ে তিনি ওই জেলেদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিচ্ছিলেন, তথ্য নিচ্ছিলেন। তো এক পর্যায়ে ওই জেলেরা ইমন ভাইকে বিভিন্ন রকমের উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। তো সেই উপদেশ শুনে ইমন ভাই তিনি সরাসরি তাদের বাজারে চলে যান। হ্যাঁ, তাদের বাজারে সাপ্তাহিক হাট বসতো এবং সেই হাটে বিভিন্ন ধরনের মানুষেরা তাদের তৈরি জাল নিয়ে আসতো। তো সেখান থেকে ইমন ভাই একটা কনুই জাল সংগ্রহ করেন। তো বিলটা কিন্তু এত বেশি গভীর ছিল না, যদি বর্ষা মৌসুমের শুরুর দিকে ছিল ওই সময়টা, এবং পানিও তেমন একটা বেশি ছিল না। বিলের মাছ বরাবর যদি দাঁড়ায় কেউ গিয়ে পানিতে, তাহলে একটা মোটামুটি বুক বা গলার সমান পানি এরকম একটা হবে। তো এরকম পানিতে কোনো জাল দিয়ে কিন্তু খুব সহজে মাছ ধরা যায়। তো ইমন ভাই তিনি ওই বাজার থেকে একটা কনুই জাল কিনেন এবং ওনাদের বাড়িতে আগে থেকেই একটা টেটা ছিল, অর্থাৎ ওই যে বাঁশের আগায় যে চিকন চিকন লোহার শিক বসানো থাকে যেগুলো দিয়ে মাছ ধরা হয়, তো ওইরকম টেটা তাদের বাসায় আগেই ছিল। তিনি নতুন করে একটা কনুই জাল কিনে নিয়ে আসেন। তো যেদিন তিনি মাছ ধরতে যাবেন সেদিন ছিল শুক্রবার। তিনি জুম্মার নামাজ পড়ে খাবার দাবার খেয়ে বাসায় বিশ্রাম নেন। তো এরপর তিনি ঠিক করেন যে একাই তিনি যাবেন, আশেপাশের যে বন্ধুবান্ধব আছে তারা কেউ যেতে রাজি না। তিনি বিকেলবেলা বের হয়ে যান। বিকেল প্রায় 5টার পরপরই তিনি বের হয়ে যান ওই বিলের উদ্দেশ্যে। কনুই জাল, টেটা এবং মাছ রাখার জন্য একটা বাঁশের তৈরি থলের মতো কিছু একটা, ওইটা নিয়ে এই তিনটা জিনিস নিয়ে ইমন ভাই রওনা দেন বিলের দিকে। বিলে পৌঁছাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বেশ কয়েকজন মুরব্বির দেখা পান, গ্রামের বয়স্ক ব্যক্তি। তারা জানতে চাইলে যে কোথায় যাওয়া হচ্ছে, ইমন ভাই বলছিলেন যে তিনি বিলে যাবেন মাছ ধরতে। তো ওই মুরব্বিরা নাকি বলছিল যে এই বিকেল বেলায় মাছ ধরতে যাচ্ছ, তো ফিরতে ফিরতে তো সন্ধ্যা বা রাত হয়ে যাবে, মাছ ধরতে পারবে না তুমি, কারণ সন্ধ্যার পর থেকে রাতের বেলা তো ওই বিলটা ভালো থাকে না, ওই বিলে খারাপ জিনিস থাকে, হয়তো তোমাকে আক্রমণ করতে পারে। তো ইমন ভাই ওই মুরব্বীদের কথাগুলো হেসে উড়িয়ে দিলেন, মানে তিনি কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না এই কথাগুলো। তিনি ওই সব বিষয়ে পাত্তা না দিয়ে তিনি তেনার মতো হাঁটতে শুরু করলেন এবং আধা ঘন্টার মধ্যেই প্রায় তিনি পৌঁছে যান সেই বিলে। বিকেলবেলায় সন্ধ্যার আগ মুহূর্তে বাতাসের কারণে বিলের পানিতে সুন্দর সুন্দর ঢেউ খেলছিল। তো তিনি অগভীর জলে নেমে যান এবং সেখানে তিনি কয়েকটা জাল ফেলেন, কোনো জাল ছড়িয়ে মারেন। তো কিছু কিছু পুঁটি মাছ এবং কই মাছ তিনি পান, সেগুলো তিনি থলেতে রাখেন। তারপর হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় তিনি জাল ফেলে মোটামুটি ছোট ছোট মাছ অনেকগুলো ধরে ফেলেন। তো সন্ধ্যার দিকে মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তবুও তিনি করলেন কি যে সন্ধ্যার সময় তিনি ওই যে টেটা যেটা এনেছিলেন ওই টেটা দিয়ে তিনি মাছ ধরার চেষ্টা করছিলেন। অর্থাৎ সন্ধ্যার সময় তো রাতের বেলা অন্ধকার হলে ওনার কাছে যে টর্চ লাইট ছিল ছোট, ওই টর্চ লাইট দিয়ে তিনি বিলের পার বরাবর ঘেঁষে হাঁটছিলেন আর দেখার চেষ্টা করছিলেন কোনো মাছ আছে কিনা। তো এভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ইমন ভাই বেশ কয়েকটা মাঝারি সাইজের মাছ টেটা দিয়ে শিকার করতে পারেন এবং সেগুলো তিনি ব্যাগে ভর্তি করে ফেলেন।
এভাবে অনেকক্ষণ মাছ ধরার পর যখন চারদিক একেবারে অন্ধকার হয়ে এসেছে, কিছু দেখা যাচ্ছিল না, তো সেই মুহূর্তে তিনি বিলের পাড় থেকে উঠে আসেন এবং বিলের পাড়ে একটা সুন্দর মাটির রাস্তা ছিল। তো সেই মাটির রাস্তা ধরে তিনি চিন্তা করলেন যে সামনে আরেকটা অংশ আসছে বিলের, ওই অংশে গিয়ে তিনি একটু কনুই জাল ফেলবেন, তারপর মাছ উঠলো না উঠলে তিনি চলে যাবেন বাড়িতে সরাসরি। ওনার আর ভালো লাগছিল না, বেশ অনেকক্ষণ যাবৎ তিনি মাছ শিকার করছিলেন। তো এরকমভাবে কায়িক পরিশ্রম করার কারণে তিনি তো মাছ আগে কখনো এরকমভাবে ধরেননি, হয়তো ছোটোবেলা ওনার বাবার সাথে এসেছিলেন এরকম। এছাড়া বড় হয়ে তিনি এইভাবে কোনোদিন মাছ ধরেননি, যার কারণে হঠাৎ করে এরকম পরিশ্রম করার কারণে ওনার একটু শরীর খারাপ লাগছিল। তো বিলের পাশ থেকে উঠে তিনি যখন মাটির রাস্তাতে উঠেন এবং উঠে তিনি টর্চ লাইটটা জ্বালিয়ে কিন্তু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো হাঁটার সময় এক পর্যায়ে তিনি খেয়াল করলেন, টর্চ লাইটটা যখন সামনের দিকে তিনি ফোকাস দিলেন, তো তখন হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার কিনারা বরাবর কেউ একজন বসে আছে এবং ওনার পরনে ছিল কিছু ছেঁড়া জামা কাপড় এবং চুলগুলো কিছু এলোমেলো টাইপের, কুকরানো বাবরি করা চুল এরকম টাইপের। তো দূর থেকেই জিনিসটা তিনি দেখছিলেন আর সামনের দিকে হাঁটছিলেন। তো এটা দেখে তিনি হয়তো প্রথমে তিনি ভাবছিলেন যে কোনো পাগল টাইপের লোক হবে এখানে বসে আছে। তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন এবং তিনি দেখছিলেন যে পাগল লোকটা বসে আছে বিলের দিকে মুখ করে, কিন্তু ওর ফেস দেখা যাচ্ছে না, বাবরি চুলের কারণে ফেসটা দেখা যাচ্ছে না। হাতের চামড়াগুলো ওনার মনে হচ্ছিল যে কুচকানো বুড়ো লোকের চামড়া যেরকম থাকে না, কুচকে যায়, এরকম টাইপের কুচকানো ছিল, ময়লা ছেঁড়া জামা কাপড়। তো তিনি যখন ওই লোকটাকে ক্রস করে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে উনি ওনার নাম ধরে কেউ যেন ডাকার একটা শব্দ পেলেন, অর্থাৎ ইমন বলে কেউ যেন একটা ডাক দিল। তো তিনি শব্দটার উৎস খুঁজে তিনি বুঝতে পারলেন যে এই পাগল লোকটা ওনাকে ডাক দিয়েছে ইমন বলি। তো সাথে সাথে তিনি দাঁড়িয়ে তিনি টর্চ লাইটটা ফোকাস দেন ওই লোকটা বরাবর, পাগল লোকটা বরাবর। তখন ওই লোকটা কিন্তু তখনও মাথা ঘুরিয়ে ইমন ভাইয়ের দিকে তাকায়নি, সে আগের মতোই ওই বিলের দিকে তাকিয়ে আছে। ইমন বলে যখন সে ডাক দিয়েছিল, ইমন ভাই তো দাঁড়িয়ে যান। তখন তিনি জিজ্ঞাসা করেন, কে আপনি আমার নাম জানেন কিভাবে? তখন ওই পাগল লোকটা নাকি বলছিল, এই বিলে যারা মাছ ধরতে আসে আমি সবার নামে জানি। তো ওই পাগল লোকটা আবার বলছিল যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কি কয়েকটা মাছ দিবি? তো ইমন ভাই তখন বলছিলেন যে আমি যদি আপনাকে এখন মাছ দিই আপনি খাবেন কিভাবে, মাছ তো রান্না করে খেতে হবে। তো ওই পাগল লোকটা বলছিল যে আমি রান্না করে মাছ খাই না, আমি কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করি। তো এই কথাটা শুনে ইমন ভাই একটু ঘাবড়ে যান যে কি বলে পাগল। তো আবার মনে মনে ভাবেন যে পাগল লোক, তাই হয়তো এরকম বলছে। তো ইমন ভাই করলেন কি, ওনার থলে থেকে কয়েকটা ছোট ছোট পুঁটি মাছ এবং কই মাছ তিনি বের করে তিনি হাতের মুঠোয় নিয়ে হাতটা বাড়িয়ে দেন ওই পাগলটার দিকে, দিয়ে বলছিলেন যে নেন, এই মাছগুলো নেন, আপনি বাসায় গিয়ে রান্না করে খেয়ে নিন। তো পাগল লোকটা পেছনে কিন্তু ফিরে তাকায়নি, সে আগের মতোই বিলের দিকে তাকিয়ে আছে। আর ইমন ভাই কিন্তু ঠিক ওনার পেছনের এক পাশে দাঁড়িয়ে তিনি ওনার সাথে কথোপকথন করছেন আর মাছ দিচ্ছেন। তো ওই পাগল লোকটা পেছনের দিকে অর্থাৎ ইমন ভাইয়ের দিকে না তাকিয়ে সে বলছিল যে এসব ছোট মাছ আমি খাই না, অর্থাৎ সে কিন্তু দেখে নাই ইমন ভাই কি ছোট মাছ বের করেছেন না বড় মাছ। তো এরকম না দেখেই সে বলছিল যে আমি ছোট মাছ খাই না, আমাকে বড় মাছ দে। তো ইমন ভাই ভাবলেন যে আচ্ছা ঠিক আছে। তিনি ওই মাছগুলো আবার থলেতে রেখে দেন এবং যেখানে বড় বড় কয়েকটা মিডিয়াম সাইজের মাছ তিনি টেটা দিয়ে শিকার করেছিলেন, সেখান থেকে তিনি একটা মাছ তিনি বের করে তিনি হাত বাড়িয়ে দেন আবার ওই পাগল লোকটার দিকে। তো ওই পাগল লোকটা তখন তার পুরো শরীর ঘুরিয়ে ইমন ভাইয়ের দিকে তাকায় এবং ইমন ভাই যেটা দেখে যে ওর চোখটা কেমন লালচে লালচে ভাব হয়ে আছে, হ্যাঁ, লাল 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 টকটক করছিল চোখটা, আর ফেসটা মানে দেখে ওনার খুবই বিচ্ছিরি লাগছিল, হ্যাঁ, কেমন যেন একটা কালো রঙের ফেস, চামড়াগুলো কুচকে আছে এবং দাঁতের মাড়িগুলো ফোলা আর চুয়ালটা দেখে মনে হচ্ছে যে ওই যে দেখা যায় না যে যারা
খুবই অসুস্থ থাকে এবং একদমই খাবার খেতে পারে না। আমরা দেখি না এরকম মানুষ, তাদের মুখের যে হাড়গুলো আছে, কঙ্কালটা আছে, সেটা স্পষ্টভাবে বোঝা যায়, বেরিয়ে আসে, এরকম টাইপের একটা চেহারা। তো এটা দেখে তিনি 2-3 হাত পেছনে লাফ দিয়ে সরে পড়েন এবং তিনি মানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, নিঃশ্বাস নিচ্ছিলেন জোরে জোরে। এটা দেখে উনি আসলেই সেখানে ঘাবড়ে যান এবং কিছুটা ভয় পাচ্ছিলেন যে। তো তখন ওই লোকটা মানে ইমন ভাই তো 2-3 হাত পেছনে চলে যায়। তো পেছনে চলে যাওয়াতে ওনার হাতেও কিন্তু সে মাছটা ছিল। তো 2-3 হাত পেছনে গেলে একটা মানুষ তো আর 2-3 হাত পর্যন্ত তার হাত যায় না, একটা হাত আর কতটুকু লম্বা হয়। কিন্তু 2-3 হাত পেছনে যাওয়ার পরেও ইমন ভাই যেটা দেখলেন, ওই পাগলটা তার একটা হাত মানে ওনার দিকে লম্বা করে বাড়িয়ে দিলেন এবং তিনি দেখলেন যে এই হাতটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে এবং লম্বা হয়ে ওনার কাছে হাতের কাছাকাছি এসে পড়েছে। হাতের কাছাকাছি এসে ওই হাতটা, লম্বা হাত যেটা, এটা খাবলা দিয়ে ওই ইমন ভাইয়ের হাত থেকে সে মাছটা কেড়ে নিয়ে আবার পুনরায় স্বাভাবিকের মতো হাতের জায়গায়, মানে নর্মাল হাত যেরকম লম্বা থাকে না এরকম ফিরে আসে। তো এটা দেখার পর তো ওনার আর হুঁশ নেই এবং ওনার মনে পড়ে যায় মুরব্বীদের কথা এবং গ্রামবাসীদের কথা, যাদের মুখে তিনি শুনেছিলেন যে এখানে ভালো না, এখানে অন্য কিছু ঘুরে বেড়ায়। তো তিনি তো আসলে এইসব বিষয়ে বিশ্বাস করতেন না। তো এই জিনিসটা দেখে উনি আর অবিশ্বাস করে থাকতে পারলেন না। তিনি আল্লাহু আকবার বলে 2-3টা চিৎকার দিলেন ওই জায়গাতে দাঁড়িয়েই। তো লাইট কিন্তু ফোকাস করা ছিল ওই লোকটার দিকে। তো তিনি আল্লাহু আকবার বলে যখন 2-3টা চিৎকার দিলেন, তখন তিনি দেখলেন যে ওই পাগল লোকটা এক লাফ দিয়ে, মাছটা কিন্তু ওর হাতেই ছিল, ওই পাগল লোকটা একটা লাফ দিয়ে বিলের পানিতে পড়ে যায়। বিলের পানিতে পড়ে তিনি সাথে সাথে ডুবে যায় পানিতে এবং ওনাকে আর দেখা যায় না। এটা দেখে ইমন ভাই আর সহ্য করতে পারছিলেন না। তিনি ওনার হাতের জাল, টেটা এবং যে মাছের থলিটা ছিল সবগুলো ফেলে রেখে, জুতা পর্যন্ত তিনি ফেলে দিয়ে একবারে দৌড় শুরু করলেন রাস্তা বরাবর। দৌড়াতে 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 তিনি অনেকটা জায়গায় পেরিয়ে এসেছেন। এরপর তিনি দেখতে পান যে উনি ওনার বাড়ির যে রাস্তাটা ছিল সেই রাস্তায় তিনি উঠে পড়েন। তারপর সেখান থেকে দ্রুত পায়ে যতটুকু পারেন তিনি স্পিডে হেঁটে তাড়াতাড়ি বাসায় চলে আসেন। তো বাড়িতে আসার পর ওনার স্ত্রী দরজাটা খুলে দেয় এবং দেখছিল যে ইমন ভাই অর্থাৎ ওনার স্বামী মানে খুবই হাঁপাচ্ছে এবং ওনার ফেস দেখে এমনটা মনে হচ্ছে যে উনি খুব ভয় পেয়ে আছেন। তো তারপর তাড়াহুড়ো করে ধরাধরি করে তাকে বিছানায় শুয়ে দেন। তারপর তিনি ঘুমিয়ে পড়েন সাথে সাথে সেখানে। তো এই বিষয়ের কোনো কিছু কেউ জানতে পারে না। পরদিন সকালে যখন ইমন ভাই ঘুম থেকে ওঠেন, তখন তিনি কাল সন্ধ্যার সেই ঘটনাগুলো নিয়ে বারবার চিন্তা করছিলেন। তারপর তিনি আস্তে আস্তে ওনার পরিবারের সদস্যদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করেন। তো ওনার যে বৃদ্ধ মা বাবা ছিল, তারা বারবার বলছিল যে তোকে আগেই নিষেধ করেছিলাম এবং তুইও শুনেছিস মানুষের মুখ থেকে এরকম এরকম কথা, তবুও তুই কেন গিয়েছিলি। আশেপাশের তাদের প্রতিবেশী কিছু মুরব্বী ছিল, তারা এসে তার কাছ থেকে এই ঘটনাটা শোনার পর তারা বলতেছিল যে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছ, খারাপ কিছু ছিল, এটা খারাপ জিন ছিল, তো ওই জিন থেকে তুমি বেঁচে গিয়েছো, ভাগ্যক্রমে আর কোনোদিন যাইও না। এরকম কথাবার্তা ওই বৃদ্ধ লোকেরা ইমন ভাইকে বলছিল। ইমন ভাইয়ের সাথে ঘটা ঘটনাটা যখন প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন ওনাদের প্রতিবেশীদের একজন হাফেজ ছিলেন। বয়স তেমন একটা বেশি না, 25-26 বছর বয়স। ওনার নাম ছিল জাকারিয়া। তো জাকারিয়া ভাই সরাসরি ইমন ভাইয়ের সাথে দেখা করতে আসে। তো তারপর দেখেন যে ইমন ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর। তো বিভিন্ন ওষুধপত্র দেন ডাক্তাররা, গ্রামের যে ডাক্তার ছিল, পল্লী চিকিৎসক, তো সেগুলোতেও কোনো কাজ হয় না। তো এইভাবে জাকারিয়া ভাই যখন ইমন ভাইয়ের কাছে আসে, তো ইমন ভাইয়ের যে ঘটনাটা তিনি শুনেন, সেটা শুনে তিনি বলছিলেন যে আপনার ভাগ্য ভালো, আপনি বেঁচে গিয়েছেন। আমার সাথেও এরকম ঘটনা ঘটেছিল ওই বিলে। তো এটা বলার পর ইমন ভাই তিনি শুনতে চাচ্ছিলেন যে আপনার সাথে কি ঘটেছিল, একটু যদি খুলে বলতেন, আমার খুব আগ্রহ। তো জাকারিয়া ভাই নাকি তখন বলতে শুরু করেন। তো তিনি তখন নাকি সবেমাত্র হাফেজ পাশ করেছেন, সম্পূর্ণরূপে হাফেজ হয়ে গিয়েছেন। তো ওনার আবার মাছ ধরার নেশা ছিল,
খালে বিলে বিভিন্ন জায়গায় তিনি মাছ ধরতেন। তো সেদিন নাকি তিনি ওনার চাচাদের সাথে মাছ ধরতে যান ওই বিলে। তো ওই বিলে যখন তিনি মাছ ধরতে যান, তো সময়টা ছিল সন্ধ্যার পরপর। তো তখনকার সময় নাকি মানে এই কথাগুলো তেমন একটা বেশ প্রচলিত ছিল না, তো যে কারণে রাতের বেলাও মানুষজন মাছ ধরতে যেত। তো জাকারিয়া ভাই যখন ওনার চাচাদের সাথে সেখানে মাছ ধরতে যায়, তো যার যার মতো ছোট ছোট ডিঙি নৌকা ছিল 2-3টা, তো যে যার মতো ডিঙি নৌকা দিয়ে মাছ ধরতে ওই বিলের গভীরে চলে যায়। এবং সেখানে যাওয়ার আগে তারা একটা হারিকেন জ্বালিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গায় এবং বলে দেয়, যার যার নৌকাতে কিন্তু হারিকেন ছিল। এটা ছাড়াও তারা আরেকটা হারিকেন বিলের পাড়ে রাস্তার উপরে জ্বালিয়ে রেখে যায় এবং বলে যে তোমরা যার যার মতো মাছ ধরা শেষ হলে এই বরাবর তোমরা ফিরে আসবে। তো জাকারিয়া ভাই তো বয়স কম, হাফেজ পাস করেছেন সবে মাত্র, তখন তিনি একা যেতে রাজি হচ্ছিলেন না। অর্থাৎ ওনার এক চাচার সাথেই তিনি ডিঙি নৌকায় ওঠেন এবং ওনার যে আরও 2 চাচা ছিল তারা 2জন যার যার মতো ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে বিলের ভেতরে চলে যান। তো জাকারিয়া ভাই যখন ওনার এক চাচার সাথে বসে আছেন নৌকায়, জাকারিয়া ভাই সামনে বসেছিলেন একদম ডিঙি নৌকাটার, আর ওনার চাচা পেছনে বৈঠা বেয়ে বেয়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। তো তিনি তো সামনে বসে আছেন, একটা হারিকেন জ্বলছিল নৌকায় এবং তিনি দূরে দূরে দেখতে পাচ্ছিলেন যে আরও 2টা হারিকেন জ্বলছে, অর্থাৎ ওনার যে 2 চাচা ছিল তাদের নৌকাগুলো যাচ্ছে। তো এটা দেখে তিনি বেশ উপভোগ করছিলেন চারপাশের পরিবেশ, বাতাস, ওনার খুব ভালো লাগছিল। তো একটা পর্যায়ে মানে ওনার নজর পড়লো যে পানিতে সাঁতার কাটলে যেরকম শব্দ হয় না, মানে বাতাস থাকা সত্ত্বেও পানির যে ঢেউ বিলের পানিতে তেমন একটা বেশি ঢেউ ছিল না। তো ঢেউয়ের শব্দ তো আলাদা, সাঁতার কাটার শব্দ আলাদা। তো ওনার চাচা বৈঠা দিয়ে নৌকার সামনে এগিয়ে নিচ্ছে, এটার শব্দ আলাদা। মানে সাঁতার কাটার শব্দ যে একটা আছে এটা সম্পূর্ণরূপে স্পষ্টভাবে বোঝাই যায়। তো জাকারিয়া ভাই তখন সাঁতার কাটার শব্দ শুনতে পাচ্ছিলেন, যে কেউ যেন সাঁতার কাটছে। তো ওনার মনে হচ্ছিল যে ওনাদের নৌকার বাম পাশ বরাবর ওনাদের নৌকা যে গতিতে চলছে এরকম কেউ একজন ওনাদের নৌকা চলার গতির সেম রেখে, অর্থাৎ সমান তালে কেউ সাঁতার কেটে চলছে। তো এই জিনিসটা যখন তিনি শুনতে পান তখন তিনি ওনার চাচাকে বলেন যে চাচা, আপনি কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা সাঁতার কাটা? তো ওই চাচাও নাকি বলছিলেন যে হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি। তো ওনার চাচার বয়স ছিল প্রায় 50-এর উপরে, হ্যাঁ, ভালোই বয়স হয়েছে। তো তিনিও নাকি বলছিলেন যে হ্যাঁ, আমিও তো সাঁতার কাটার শব্দ শুনতে পাচ্ছি। তো জাকারিয়া ভাই করলেন কি, ওই হারিকেনটা হাতে নিয়ে একটু হাত বাড়িয়ে তিনি দেখার চেষ্টা করছিলেন, যতটুকু দেখা যায় আর কি, যে কেউ আছে কিনা। কিন্তু তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। যখন তিনি হারিকেনটা সামনের দিকে আগান তখন আসলে শব্দটা বন্ধ হয়ে গিয়েছিল। তো মনের ভুল ভেবে তারা হারিকেনটা রেখে দেয় আগের জায়গায় এবং যার যার মতো কাজ করছিল। এর কিছুক্ষণ পরেই জাকারিয়া ভাই আবারও শব্দ শুনতে পান, কিন্তু এবারে নৌকার 2 পাশ থেকে। পূর্বে তিনি শুনতে পেয়েছিলেন 1 পাশ থেকে, এখন নৌকার 2 পাশ থেকেই তিনি কারো সাঁতার কাটার শব্দ শুনতে পাচ্ছিলেন। এই শব্দ শুনে তখন সাথে সাথে জাকারিয়া ভাই হারিকেনটা হাতে নিয়ে বারবার দেখার চেষ্টা করছিলেন। কিন্তু যখনই তিনি হারিকেন হাতে নিয়ে ভালো করে ফোকাস করার চেষ্টা করছিলেন যে কে সাঁতার কাটে, তখনই নাকি শব্দটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো প্রথমবারের সময় মনের ভুল ভেবে তারা এটা স্কিপ করে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের সময় জাকারিয়া ভাই আর এটা মিস্টেক করেননি। তিনি বলছিলেন যে না, এটা মনের ভুল বা এরকম অন্য কিছু হতে পারে না, এটা নিশ্চয়ই অন্য কিছু হতে পারে। আর অন্য কিছু বলতে জিন রিলেটেড সমস্যা হতে পারে, জাকারিয়া ভাই ওনার চাচাকে বলছিলেন। তো তখন জাকারিয়া ভাই মনে মনে আয়াতুল কুরসি পাঠ করছিলেন আর বিভিন্ন দুরূদ শরীফ পাঠ করছিলেন। তো এই দুরূদ শরীফ এবং আয়াতুল কুরসি পাঠ করাতে তেমন কোনো সমস্যা আর হয়নি, অর্থাৎ আর কোনো তারা সাঁতার কাটার শব্দ শুনতে পায়নি। তো অনেকটা জায়গা যাওয়ার পর তারা একটা ঝোপঝাড়ের কাছে পৌঁছে যায়। মানে কাঁটাযুক্ত এক ধরনের বন গাছ আছে, সে গাছগুলো হাওরে বেশিরভাগ সময় হয়ে থাকে। তো সেই গাছগুলো বিলের পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় ছিল।
তো সেই একটা ঝোপঝাড়ের পাশে, এবং ঝোপঝাড়টা কিন্তু বিশাল এরিয়া জুড়ে ছিল। হ্যাঁ, ওই ঝোপঝাড়ের কাছাকাছি পৌঁছে যায় এবং ওই ঝোপঝাড়ের কাছাকাছি থেকে ওনার চাচা ট্যাটা দিয়ে মাছ শিকার করার চেষ্টা করছিলেন। তো একটা পর্যায়ে জাকারিয়া ভাই খেয়াল করেন যে ওনারা যেখানে দাঁড়িয়ে আছেন ডিঙি নৌকা দিয়ে, সেখান থেকে একটু সামনের দিকে একটা ঝোপের ভেতর কিছু যেন নড়াচড়া করছে। তো জাকারিয়া ভাই এই জিনিসটা ফোকাস করেন, খেয়াল করেন যে আসলে কিছু একটা নড়ছে, এবং হারিকেনের আলো দিয়ে ওই জায়গাটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। এবং তিনি দেখছেন ওই ঝোপের অংশটুকুর নিচে যে পানি আছে, পানিটাতে আওয়াজ হচ্ছে এবং ঝোপের উপরের পাতাগুলো নড়ছে। জাকারিয়া ভাই তখন তিনি সাহস করে ডাক দিন, জোরে একটা হাঁক দিন যে এখানে কে নড়ে। তো এই হাঁক ডাক দেওয়ার পরে সাথে সাথে এটা হয়ে যায়, মানে ঝোপের যে নড়াচড় আছে সেটা বন্ধ হয়ে যায়। তো জাকারিয়া ভাই ওনার চাচাকে বলছিলেন যে চাচা, আমার এখানে অস্বস্তি লাগতেছে, আমার কিছু ঠিকঠাক লাগছে না, চলেন আমাদের মাছের কোনো দরকার নেই, আমরা ফিরে যাই, আমার খুব খারাপ লাগতেছে, এখানে যে কোনো সময় কোনো অঘটন হয়ে যেতে পারে। তো ওনার চাচাও জাকারিয়া ভাইয়ের কথার সাথে সায় দেওয়াতে তারা পুনরায় নৌকা নিয়ে, মানে দ্রুত নৌকা বেয়ে বিলের পাড়ের দিকে যাচ্ছিলেন এবং প্রায় 10 থেকে 12 মিনিটের মতো নৌকা চালিয়ে তারা পাড়ের কাছে পৌঁছে যায়। তো পাড়ের কাছে যখন পৌঁছে যায় তখন পাড় তাদের থেকে প্রায় 10-20 হাত দূরে এরকমটা হবে। এরকম সময় হঠাৎ করে তাদের নৌকাটা কিছু একটার সাথে মানে আটকে যায়, মনে হচ্ছিল যে নিচে মাটি আছে, অগভীর জল, এখানে মাটির কোনো একটা কিছুর সাথে আটকে যায়, নৌকাটার সামনের দিকে যাচ্ছিল না। তো ওনার চাচা বলছিলেন যে আমরা তো এদিক দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে তো গভীর জল, এখানে তো কিছুর সাথে বাজার কথা না। তো ওনার চাচা বৈঠা দিয়ে ভালোভাবে দেখছিলেন যে না, এখানে উঁচু মাটিতে সেই নৌকাটা লেগে গিয়েছে, নৌকাটা সামনের দিকে যাচ্ছে না। তো ওনারা করলেন কি, নামলেন, এই অগভীর জল যেহেতু সেখানে নেমে পড়লেন জাকারিয়া ভাই এবং ওনার চাচা, এবং নৌকাটাকে ভালোভাবে মানে অনেক জোরে জোরে ঠেলছিলেন যাতে এই উঁচা মাটি থেকে নৌকাটাকে সরিয়ে অন্য দিক দিয়ে ঘুরিয়ে নৌকার বিলের পাড়ে নিয়ে যাওয়া যায়, কারণ বিলের পাড় এখান থেকে প্রায় 10-12 হাত দূরে এরকমটা হবে। তো ভালোভাবে মানে অনেক জোরে জোরে নৌকাটাকে ঠেলার পরেও নৌকাটা ওই উঁচু মাটি থেকে কোনোভাবেই সরছিল না। তো একটা পর্যায়ে যখন মানে খুব জোরে জোরে নৌকা থেকে ধাক্কা দিচ্ছিলেন, তখন হঠাৎ করেই জাকারিয়া ভাইয়ের কানে একটা শব্দ আসে এবং সেই শব্দটা তিনি শুনতে পাচ্ছেন যে লঞ্চের শব্দ, অর্থাৎ পানির মধ্যে লঞ্চের যে ইঞ্জিন আছে না, ইঞ্জিন যখন চালু হয় তারপর লঞ্চ যেভাবে সামনের দিকে এগিয়ে যায়, যেরকম একটা শব্দ হয় না মেশিনের ইঞ্জিনের শব্দ, এরকম একটা শব্দ তিনি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং ওনার চাচাও সেটা শুনতে পাচ্ছে। তো এটা শোনার সাথে সাথে ওনার মনে হচ্ছিল যে শব্দটা পেছনের দিক থেকে আসতেছে, এবং তিনি সাথে সাথে পেছনের দিকে ঘুরে তাকান এবং তিনি দেখতে পান প্রায় একতলা বিল্ডিংয়ের সমান উঁচা লম্বা একটা দেহ, পুরো লোমে ভরা, আর লোমগুলো অনেক বড় বড় সাইজের ছিল, মানে কিছুটা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলেন হারিকেনটা থাকার কারণে। মানে জাকারিয়া ভাই যেখানে দাঁড়িয়েছিলেন তাদের নৌকার পাশে, তাদের নৌকা থেকে 5-7 হাত সামনে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা, একতলা সমান লম্বা, এবং পুরো শরীরে পা থেকে পুরো মাথা পর্যন্ত কালো কালো লোমে ঢাকা, কোনো কাপড় পরা নাই, কিন্তু পুরো শরীরে লোম। এবং একটা লঞ্চ যদি তাদের সামনে দিয়ে দ্রুত বেগে চলে যায়, যেরকম একটা আওয়াজ হয় এরকম আওয়াজ হচ্ছিল, আর যেরকম একটা ঢেউয়ের সৃষ্টি হয় লঞ্চ গেলে পানিতে, এরকম বড় বড় ঢেউ ধাক্কা দিচ্ছিল জাকারিয়া ভাইয়ের পায়ে, কোমরে এরকম পানি উঠে আসছিল লঞ্চের, এরকম পানির ধাক্কায়, ঢেউয়ের এই জিনিসটা যখন তারা দেখে, সাথে সাথে তারা এক দৌড় দিয়ে ওই বিলের পাড়ে চলে আসে এবং জোরে জোরে তারা চিৎকার করতে থাকে। তাদের যে চাচারা, অর্থাৎ জাকারিয়া ভাইয়ের যে 2 চাচা, তারা বিলের মাঝখানে মাছ ধরতে গিয়েছে, তাদেরকে জোরে জোরে ডাকছিলেন, কিন্তু তারা দেখতে পাচ্ছিলেন, স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল ওই অবয়বটা লোম
লোমে ভরা একতলা সমান উঁচু লম্বা একটা অবয়ব সে পানিতে দাঁড়িয়ে আছে। তো তারা যখন বিলের ধারে এসে পৌঁছে যায় তখন ওই অবয়বটা তাদের দিকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমাকে মাছ দিবি না? মাছ দে, আমাকে মাছ দে, মাছ যদি না দিস তাহলে আমি তোদেরকে এখানে মেরে ফেলবো। এরকমভাবে হুমকি দিচ্ছিল ওই ওয়েবটা। তো জাকারিয়া ভাই তো হাফেজ মানুষ, তিনি দোয়া দুরুদ যা পারেন সব পড়ছিলেন, জোরে জোরে পড়ছিলেন। তো তবুও নাকি ওই অবয়বটার কোনো রিয়েকশন তিনি দেখতে পাচ্ছিলেন না, মানে যেখানে আছে সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। তো এই জিনিসটা দেখে তো জাকারিয়া ভাই আরও যত দোয়া দুরুদ আছে সবগুলো তিনি পাঠ করছিলেন। তো এক পর্যায়ে ওই অবয়বটা বলতে লাগলো যে তুই আমাকে মাছ দিলি না, তাহলে আমি তোর পরিবারের ক্ষতি করব। তো এই কথা বলে ওই অবয়বটা আস্তে আস্তে বিলের মাঝখানে চলে যায়, হাঁটতে হাঁটতে পানির মধ্য দিয়ে বড় বড় লম্বা লম্বা পা ফেলে সে পানির মাঝখানে চলে যায় এবং সেখানে একটা ডুব দিয়ে সে সম্পূর্ণভাবে ভেনিশ হয়ে যায়। এই জিনিসটা দেখার পর তারা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে, খুবই ভয় পাচ্ছিল তারা। তো এর একটু পরেই নাকি ওর যে দুই চাচা ছিল তারা একটা নৌকা দিয়ে তাড়াতাড়ি চলে আসে। আসার পর ইমন ভাই আসার পর যে জাকারিয়া ভাই ছিলেন, জাকারিয়া ভাই আর ওনার চাচা, তারা কিছু বলছিল না। তারা বলছিল যে এখানে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তোমরা তাড়াতাড়ি চলো, বাসায় চলো, বাসায় গিয়ে বলতেছি। তো তারপর জাকারিয়া ভাই ওনার চাচাদের নিয়ে সাথে সাথে বাড়িতে চলে আসেন। আসার পর এই ঘটনাটা তারা যেটা ফেস করলো কিছুক্ষণ আগে সেটা তিনি সবাইকে বললেন। তো বলার পর ওনার যে অন্য চাচারা ছিল বিলের ভেতরে ছিল, তারা বলছিল যে না, আমরা তো কোনো কিছু টের পাইনি, আমরা কোনো কিছু শুনিনি। কিন্তু অথচ জাকারিয়া ভাইয়ের তারা যে নৌকাতে ছিল সেই নৌকা তারা বিল থেকে ভেতরের দিকে রওনা দেওয়ার সময় থেকে তাদের সাথে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। সাঁতার কাটার শব্দ শোনা, তারপর ঝোপের ধারে নড়াচড়ার শব্দ দেখা। তো এইরকম জিনিস নাকি প্রথম থেকেই ঘটছিল। এইভাবে সবাই মাছ ধরতো, কিন্তু এরকম পরিস্থিতিতে কেউ আর পড়েনি। জাকারিয়া ভাই আরও কারো কাছ থেকে এই বিষয় তিনি শুনেননি। এই প্রথমবার ওনার সাথে এই জিনিসটা ঘটেছে। বেশ কয়েকদিন পেরিয়ে যায়, ওনাদের পারিবারিক কিছু সমস্যা দেখা দেয় হঠাৎ করে। অর্থাৎ জাকারিয়া ভাইয়ের যে বড় চাচা ছিল, অর্থাৎ জাকারিয়া ভাইয়ের সাথে যে নৌকায় যে চাচাটা ছিলেন, উনি নাকি বেশ অসুস্থ হয়ে যান। ওনার শারীরিক অবনতি হচ্ছিল এবং উনি রাতের বেলা খুব খারাপ খারাপ স্বপ্ন দেখতেন। এবং এরকম টাইপ স্বপ্ন ছিল যে ওনাকে কেউ মারতে আসছে, এবং তিনি মাঝে মাঝে দেখতেন কিছু বিশাল বিশাল আকৃতির সাইজের মাছ ওনাকে খেতে আসছে, ওনাকে কামড় দিতে আসছে। তো এরকম দুঃস্বপ্ন তিনি প্রায় রাতেই দেখতেন। তো এই কথাগুলো শুনে জাকারিয়া ভাই তিনি কিছুটা আন্দাজ করতে পারেন যে হয়তো কোনো সমস্যা আছে। তাই তিনি ওনাদের মাদ্রাসার যে একজন ওনার পরিচিত শিক্ষক ছিল, সেই শিক্ষককে তিনি নিয়ে আসেন। আসার পরে সমস্ত ঘটনা তিনি খুলে বলেন। তো এগুলো শোনার পর ওই মাদ্রাসার শিক্ষক বলেন যে আপাতত তিনি কিছু পানি পড়া এবং কিছু আমল শিখিয়ে দিয়ে যাবেন, সেগুলোর জন্য নিয়মিত করা হয়। তো এই কথাগুলো বলে শিক্ষক বিভিন্ন উপদেশ দিয়ে তিনি চলে যায়। তো শিক্ষক যেদিন এসেছিলেন জাকারিয়া ভাইদের চাচার বাড়িতে, তো সেদিন রাতের বেলার কথা। জাকারিয়ার যে বড় চাচা অসুস্থ, তিনি বিছানায় শুয়ে আছেন এবং তিনি একাই একটা রুমে থাকতেন। ওনার ওয়াইফ গত বছর মারা গিয়েছে এবং ওনার যে সন্তানরা আছেন তারা তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে অন্য রুমে থাকতো। তো তিনি একাই একটা রুমে থাকতেন। তো তিনি যখন বিছানায় শুয়ে আছেন তখন হঠাৎ করে ওনার নাকে পচা একটা দুর্গন্ধ আসছিল এবং ওনার মনে হচ্ছিল যে মাছ পচে গেলে যেরকম একটা গন্ধ হয় না, এরকম একটা গন্ধ তিনি স্পষ্টভাবে টের পাচ্ছিলেন। তো তিনি মনে মনে ভাবছিলেন হয়তো কোনো বিড়াল টেরাল পচা মাছ টাছ খেয়ে হয়তো খাটের নিচে ফেলে গিয়েছে, ওখান থেকে হয়তো পচা গন্ধ বের হচ্ছে। তো তিনি বিছানা থেকে উঠে বসেন এবং হাত বাড়িয়ে তিনি রুমের লাইটটা জ্বালিয়ে দেন। জ্বালার পরেও তিনি গন্ধটা খুব ভালোভাবেই টের পাচ্ছিলেন। তো তখন তিনি বিছানা থেকে নেমে তিনি বিছানার অর্থাৎ খাটের নিচের দিকে তিনি তাকান। তো খাটের নিচের দিকে যখন তিনি তাকান তখন দেখতে পান
তখন তিনি দেখতে পান পচা গলা একটা মানুষের ডেড বডি সেখানে পড়ে আছে। এই জিনিসটা দেখে তিনি সাথে সাথে সেখানে বমি করে দেন। রাতের বেলা তিনি ভরপেট খেয়েছিলেন। অসুস্থ থাকার সত্ত্বেও তিনি খেতে খুব ভালোবাসতেন, তাই তিনি রাতের বেলা খুব ভালোভাবেই খেয়েছিলেন, যার কারণে এই দৃশ্যটা দেখে তিনি সাথে সাথে সেখানে বমি করে দেন। বমি করে দিয়ে তিনি চিল্লাফাল্লা শুরু করেন। তো আশপাশ থেকে ওনার যে ছেলেরা থাকে পাশের রুমে, সেখান থেকে তারা দ্রুত চলে আসে। আসার পর দেখে যে তার বাবার এই অবস্থায়, তিনি বমি করে দিয়েছেন এবং চিল্লাচিল্লি করতেছেন। তো তারা যখন রুমে প্রবেশ করে তখন তার আব্বা কথা বলার মতো অবস্থায় নেই। তো তিনি বারবার খাটের নিচের দিকে ইশারা করতেছিলেন দেখার জন্য। তো ওনার ছেলেরা নাকি খাটের নিচে কিছু পায়নি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর রুমেও নাকি তারা কোনো পচা গন্ধ পায়নি। কিন্তু জাকারিয়া ভাইয়ের চাচা কিন্তু এই জিনিসটা টের পেয়েছিলেন এবং তিনি স্বচক্ষেই জিনিসটা দেখেছেন, কিন্তু ওনার ছেলেরা আসার পর এই জিনিসটা ভেনিশ হয়ে যায়। তারপর ওনাকে ভালোভাবে পরিষ্কার করিয়ে ওনাকে বিছানায় শুয়ে দেওয়া হয়। তিনি বারবার বলছিলেন তিনি এই রুমে থাকবেন না। তিনি বারবার ইশারা দিয়ে বোঝাচ্ছিলেন, মুখে তিনি কথা বলতে পারছিলেন না, ওনার কথা বলার সেই শক্তিটা হারিয়ে ফেলেছেন। তো ওনার ছেলেরা বুঝতে পারছে যে উনি খুব ক্লান্ত হয়ে আছেন, ওনার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে, হয়তো এই জন্য কথা বলছেন না তিনি। তো তিনি বারবার ওনার ছেলেদেরকে ইশারায় বোঝাচ্ছিলেন যে না, আমি এখানে থাকবো না, আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। তো ওনার ছেলেরা বলে যে আচ্ছা ঠিক আছে। তো ছেলেরা তখন তাদের রুমে, একজনের রুমে নিয়ে চলে যায় এবং এই রুমটা তালা দিয়ে দেয়, বন্ধ করে দেয়। তো সেখানে যাওয়ার পরেও তিনি ঘুমিয়ে যান সেখানে ওনার ছেলেদের সাথে, এবং ওই দিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে যেটা দেখেন, তিনি ওই বিলের ধারে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন এবং সময়টা ছিল রৌদ্রোজ্জ্বল দিন, আশেপাশে সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো তিনি একদিকে বিলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, বিলের সৌন্দর্য উপভোগ করছেন। তো হঠাৎ করেই ওনার নাম ধরে কেউ একজন কয়েকবার ডাক দেয়। তো ডাক দেওয়ার কারণে তিনি পেছন থেকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পর তিনি দেখেন যে অনেক দূর থেকে কেউ একজন ওনার দিকে হেঁটে আসছে, এবং যে হেঁটে আসছে সে যখন ধীরে ধীরে সামনে আগাতে আগাতে জাকারিয়া ভাইয়ের চাচার সামনে আসে, অর্থাৎ স্বপ্নে তিনি যেটা দেখছিলেন ওনার সামনে যখন সেটা আসে, তিনি দেখতে পান তিনি কিছুক্ষণ আগে, অর্থাৎ ওনার খাটের নিচে তিনি যে ডেড বডিটা তিনি দেখেছিলেন, সেই ডেড বডিটা সশরীর ওনার সামনে দাঁড়িয়ে আছে এবং বারবার বলছে যে আমাকে মাছ দাও, আমাকে মাছ দাও, আমি মাছ খেতে পছন্দ করি, আমি কাঁচা মাছ খাবো। বারবার এই কথাটা নাকি বলছিল ওই ডেড বডিটা। পচা গলা শরীর, শেষ ঠায় দাঁড়িয়ে আছে সামনে। তো এই জিনিসটা তিনি স্বপ্নে দেখে তিনি স্বপ্নের মধ্যেই জোরে জোরে চিৎকার দিচ্ছিলেন, এবং সেই চিৎকার শুনে ওনার ছেলেরা ঘুম থেকে উঠে ওনার বাবাকে হাতে পায়ে ধরে ভালোভাবে ঝাঁকাচ্ছিলেন। ঝাঁকিয়ে তিনি ওনাকে জাকারিয়া ভাইয়ের চাচাকে ঘুম থেকে উঠানোর পর তিনি উঠে বসে তিনি ওনার ছেলেদেরকে বলছেন যে আমি এরকম এরকম স্বপ্নে দেখছি। তো ওনার ছেলেরা বলছে যে হয়তো অসুস্থ থাকার কারণে ঘুমের ঘোরে নানান ধরনের বাজে স্বপ্ন, এটা দেখা স্বাভাবিক জিনিস। তো ওই কথা বলার পরে তার আর বিষয়টাকে পাত্তা দেয় না, যার যার মতো ঘুমিয়ে যায়। ওনার বাবাকেও বলে যে ঘুমিয়ে পড়তে। তো পরের দিন সকালে জাকারিয়া ভাই যখন ওনার চাচাকে দেখতে আসে, তখন ওনার চাচা জাকারিয়া ভাইকে বলে যে এরকম এরকম জিনিস তিনি দেখছেন। তো জাকারিয়া ভাই তখন ওনার যে শিক্ষক ছিলেন ওই শিক্ষকের সাথে যোগাযোগ করেন, ওনাকে ফোন করার পর তিনি বলেন যে আর কোনো সমস্যা হয়েছে কিনা। তো তখন জাকারিয়া ভাই বলেন যে হ্যাঁ, তিনি রাতের বেলা ওনার খাটের নিচে এরকমটা দেখেছেন এবং স্বপ্নেও তিনি এরকম দেখছেন। তাহলে একবার উপায় কি, সমাধান কি করা যেতে পারে। তো ওই শিক্ষক নাকি বলছিলেন যে ওনার চাচাকে ওনাদের মাদ্রাসায় নিয়ে আসতে, এবং ওনাদের মাদ্রাসায় নিয়ে গেলে সেখানেই ট্রিটমেন্ট করবেন। ওই দিন দুপুর বেলাতেই জাকারিয়া ভাই ওনার চাচাকে এবং ওনার চাচাতো ভাইকে সাথে নিয়ে সেখানে হুজুরের কাছে চলে যান। মাদ্রাসার যে শিক্ষক ছিলেন ওনার কাছে চলে যান। তো ওনার কাছে যাওয়ার পর উনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছিলেন, ওনার শরীরের অবস্থা দেখছিলেন এবং কিছু তিলাওয়াত করে তিনি বারবার দেখছিলেন খুঁটিয়ে যে কী অবস্থা।
তো এরপর তিনি জাকারিয়া ভাইকে বলেন যে তোমরা দুজনেই তো ছিলে সেদিন, তুমি যেহেতু হাফেজ, তুমি যেহেতু কোরআনে হাফেজ, সে কারণে সেই জিনিসটা তোমার কোনো ক্ষতি করতে পারতেছে না, কিন্তু তোমার যেহেতু কিছু করতে পারতেছে না, সে পুরোটা ক্ষতি তোমার চাচার উপরেই করতেছে এবং তোমার চাচাকে মানে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে এবং তাকে তার উপর প্রতিশোধ নিতেছে, তোমরা যে তাকে মাছ দেও নাই। তো জাকারিয়া ভাই বলছিলেন তাহলে এবারে উপায় কি, কিভাবে কি সমাধান করা যায়? তো হুজুর বলছিলেন যে ওনাকে রুকিয়া করাতে হবে, ওনাকে 1 সপ্তাহের মতো এখানে থেকে ওনাকে রেখে ওনাকে রুকিয়া করাতে হবে। তো ওই দিন সেখানেই থাকে তারা, জাকারিয়া ভাই সেখানেই থাকে। তো সন্ধ্যার পর হুজুর একটু বাইরে চলে যান, অর্থাৎ ওনার কাজ ছিল কিছু, উনি বিভিন্ন ধরনের কাজ করেন, সেখানে তিনি ওনার নিজের কাজে চলে যান। তো জাকারিয়া ভাই এবং ওনার যে চাচাতো ভাই এবং ওনার যে চাচা, অসুস্থ চাচাকে তারা নিয়ে এসেছিলেন। তো ওনাদের থাকার জন্য মাদ্রাসারই একটা কক্ষতে, হুজুররা যেখানে থাকেন, শিক্ষকরা যেখানে থাকেন, সেখানেই একটা খালি কক্ষে তাদেরকে রাখা হয় এবং তারা ওখানে থাকেন। তো সারাদিন বিভিন্ন কাজকর্ম করায় জাকারিয়া ভাই এবং যে ওনার চাচাতো ভাই ছিল তাদের ঘুম ঘুম ভাব চলে আসে এবং একটা পর্যায়ে তারা ঘুমিয়ে পড়েন। তো ঘুমানোর আগে তারা দেখেছিলেন যে ওনার যে জাকারিয়া ভাইয়ের যে চাচা, অসুস্থ চাচা, তিনি রুমের ভেতরে ছিলেন, শুয়েছিলেন বিছানায়। তো হঠাৎ করে যখন ঘুম ভাঙে তখন দেখে যে শিক্ষক রুমের ভেতরে প্রবেশ করে জাকারিয়া ভাইকে জাগিয়ে তুলে জাকারিয়া ভাই ঘুম থেকে ওঠার পর ওনার শিক্ষক ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার চাচা কোথায়, আপনার চাচা তো এখানে শুয়েছিল, সে কোথায়? তো জাকারিয়া ভাই উঠে হন্তদন্ত হয়ে খুঁজছিলেন যে কই, চাচা তো নাই রুমের ভেতরে। তো সে তার চাচাতো ভাইকে জাগিয়ে তুলে সেও নাকি বলতেছে যে আব্বারে তো আমি দেখছিলাম, সে ঘুমাইছিল এই বেডে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। তো ভালোভাবে আশেপাশে সবাই খোঁজাখুঁজি করতেছিল, পুরো মাদ্রাসা খোঁজা শেষ, কেউ কোনোভাবেই কোনো তথ্য দিতে পারছিল না যে ওনাকে কেউ দেখেছে কিনা। এইভাবে সারা রাত তারা খোঁজে, কোনোভাবেই তার জাকারিয়া ভাইয়ের চাচার সন্ধান পায় না। পরের দিন সকালে তারা এখানে সন্ধান না পাতে তারা বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরও এই বিষয়টা জানানো হয়, বাড়ির অন্যান্য পরিবারের সদস্যরা সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে কি একটা অবস্থা, এইভাবে তিনি গায়েব হয়ে গেলেন রুম থেকে, কোথায় গিয়েছেন তোমরা কি খেয়াল করোনি? তো তারা বলছিল যে আমরা তো ঘুমিয়েছিলাম, আমরা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি যে উনি রুমের ভেতরে নাই। তো এইভাবে ওই দিন সারাদিন তারা আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি শেষ। তো বিকেলবেলা কেউ একজন তাদের বাড়িতে আসে, খুব পরিচিতই একজন ছেলে, মধ্যবয়স্ক একটা ছেলে। তো সে এসে তাদের সবাইকে বলছিল যে বিলের ধারে একটা লাশের মতো একটা পাওয়া গিয়েছে, উল্টো হয়ে পানিতে ভেসে আছে, এরকম একটা লাশ নাকি পাওয়া গিয়েছে। সে দেখে এসেছে কিছুক্ষণ আগে এবং ওখানে নাকি কয়েকজন মানুষও জড়ো হয়েছে। তো এই কথাটা শুনে জাকারিয়া ভাই, ওনার মনে একটা সন্দেহ হয় এবং ওনার মনে একটা জাগনা দেয় যে জিনিসটা ওনাকে দেখতে হবে। তো তখন তিনি ওনার চাচাতো ভাইদের সাথে নিয়ে দৌড়ে তাড়াতাড়ি ওই বিলের পাশে তিনি যান এবং গিয়ে দেখেন বিলের একটা অংশে রাস্তার পাশে কিছু মানুষ জড়ো হয়ে আছে। তো সেখানে যাওয়ার পর তারা দেখতেছে যে একটা লাশ উল্টো হয়ে পানিতে ভেসে আছে এবং শরীরটা প্রায় পচে গলে গিয়েছে। একটা লাশ পানির মধ্যে 5-6 দিন যাবৎ যদি থাকলে তার দেহ পচে গলে গিয়ে যেরকম একটা অবস্থা হয় না, এরকম একটা লাশ উল্টো হয়ে পানিতে ভেসে আছে। এবং জাকারিয়া ভাই যেটা দেখলেন, ওনার চাচা যে কাপড় পরে রেখেছিল ঠিক সেরকম সেম কাপড় পরা ওই লাশটার। তো তিনি কাছে গিয়ে দেখছিলেন, কিন্তু ভালোভাবে বুঝতে পারছিলেন না, কারণ প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছিল পচা লাশ থেকে। তো একটা পর্যায়ে যখন পুলিশকে কল করা হয়, পুলিশ তখন আসার পর পুলিশ ওই লাশটাকে উদ্ধার করে যখন উপরে আনে, তখন যেটা দেখে যে এটাই তাদের চাচা, এটাই জাকারিয়া ভাইয়ের চাচা এরকম অবস্থায় মারা গিয়েছে। এবং তার চাচাতো ভাইরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে এরকম অবস্থা দেখে। জাকারিয়া ভাই একটা জিনিস বুঝতে পারে না যে একটা মানুষ
সন্ধ্যাবেলায় হারিয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা তার লাশ পাওয়া গিয়েছে। একটা মানুষ তো একদিনে এইভাবে পচে গলে যাওয়ার কথা না, এবং এরকম দুর্গন্ধ ছড়ানোর কথা না। তো পুলিশকে এই বিষয়টা জানানোর পর পুলিশ এই জিনিসটা নিয়ে অনেকদিন তদন্ত করে যে একদিনের ব্যবধানে লাশ তো এভাবে পচে যাওয়ার কথা না। তো পুলিশ এটাই ধরে নেয় যে ওর মানসিক সমস্যা ছিল, যে কারণে সে হাঁটতে হাঁটতে এখানে এসে পানিতে ডুবে মারা যায়। জাকারিয়া ভাই কিন্তু জানেন যে এটা কোনো মানসিক সমস্যা ছিল না ওনার, হয়তো বিলের যে রাক্ষসী জিন, খারাপ যে জিনটা ছিল, এই জিনটাই তাকে মেরে ফেলেছে। তো ওনার যে শিক্ষক ছিলেন উনিও সেম কথা বলেছেন যে হতে পারে ওই জিনটার কবলে পড়েই তোমার চাচার প্রাণ গিয়েছে। তো এই ঘটনাগুলো জাকারিয়া ভাই ইমন ভাইয়ের সাথে শেয়ার করেন। তো ইমন ভাই শুয়ে শুয়ে এতক্ষণ ওনার কথাই শুনে তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন। তো এই কথা বলার পর জাকারিয়া ভাই বলেন যে এরপর আর তাদের পরিবারে কোনো ধরনের সমস্যা ঘটেনি। তাদের চাচাকে কবরস্থানে দাফন করে দেওয়া হয়। তো এরপর থেকেই নাকি ওইখানে যারা মাছ ধরতো রাতের বেলা, সন্ধ্যার পর বেশিরভাগ মানুষই চলে যেত। সন্ধ্যার পর খুব কম মানুষই সেখানে মাছ ধরতে যেত। কিন্তু যারা মাছ ধরতো, বিভিন্ন জেলেরা যারা আছে, জেলের পেশাতে যারা সবসময় থাকে, তো তারা কিন্তু ঠিকই মাছ ধরতো, এবং তাদের সাথে ছোটোখাটো বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটতো, এবং এখনও নাকি ঘটে তাদের সেই বিলে। তো এ কথা শুনে ইমন ভাই বলেন যে তিনি বড়জোর বেঁচে গিয়েছেন, ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন, আল্লাহ সহায় করেছেন। তো এরপর থেকে নাকি তিনি আর কোনো দিন ওই বিলে মাছ ধরতে যাননি, এবং কয়েক সপ্তাহের ভিতরে উনি আল্লাহর রহমতে একটা ভালো চাকরি পান মৌলভীবাজার জেলাতে, এবং সেখানে তিনি চাকরিতে চলে যান। তো এই ছিল ঘটনা। ইমন ভাই ওনার নিজে যেটা ফেস করেছেন সেটাও শেয়ার করেছেন, এবং ওনার যে পরিচিত, ওনার প্রতিবেশী একজন হাফেজ জাকারিয়া ভাই, তার লাইফের ঘটনাও তিনি শেয়ার করেছেন, এবং সেই ঘটনাটা খুবই মর্মান্তিক ছিল। জাকারিয়া ভাইয়ের চাচা খুবই মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই খারাপ রাক্ষসী জিনের কবলে পড়ে। তো বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এপিসোডে আমি সামির আনসারি বরাবরের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমি একটা বিষয়টা আপনাদের সতর্ক করছি। আমি ইদানিং দেখছি যে আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকার আশেপাশের পরিবেশ বা আমি যেখানে জব করছি সেখানকার পরিবেশটা নিয়ে একটু বলতে চাই যে এখন অনেকেরই দেখা যাচ্ছে ঠান্ডা কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের এই সমস্যাগুলো বেশি হচ্ছে, বয়স্কদের হচ্ছে। তো সবাই একটু সাবধানে থাকবেন, এবং যারা বাসায় বয়স্ক আছে তাদের একটু দেখভাল করবেন, এবং ইভেন কি বাচ্চাদেরকেও আপনি একটু ভালোভাবে দেখভাল করবেন, কারণ যেহেতু আশেপাশে সিজনটা এখন এরকম, অনেকে অসুস্থ হচ্ছেন, একটু এ ব্যাপারে সতর্ক থাকবেন। তো শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি বরাবরের মতোই ছোট কিছু ঘটনা শেয়ার করব। শুরুতে যেই ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, আমি ওনার মতো করে ঠিক তিনি যেভাবে বলেছেন সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হোসেন। আজ আমি ছোট ছোট কয়েকটি ঘটনা সংগ্রহ করেছি। প্রথম ঘটনাটি আমার বন্ধু আবিরের কাছ থেকে নেওয়া। এর আগেও তার 2-3টি ঘটনা আমি শেয়ার করেছিলাম। আবির আমার বন্ধুর ছদ্মনাম। ঘটনাটা যুদ্ধের আগের, 1969 সালের রংপুর জেলার কোনো একটি স্থানীয় ঘটনাটি ঘটেছিল। জায়গার নামটা আমি বিশেষ কারণে প্রকাশ করছি না। ঘটনাটি শুরু হয় যাদেরকে নিয়ে তারা ছিল গ্রামের সবচেয়ে ধনী ও পরিচিত পরিবারগুলোর মধ্যে একটি। পরিবারের সদস্য ছিল 3 জন, বাবা, মা আর ছেলে। গ্রামের সবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল ভালো, কোনো বিরোধ ছিল না কারো সঙ্গে। একদিন হঠাৎ করে পরিবারের কর্তা মানে ছেলেটির বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শুরুর দিকে কেউ বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করেনি বা এটা ততটা পাত্তা দেয়নি। তবে সময় যত গড়াতে থাকে তার শরীর আরও খারাপ হতে থাকে বেশি।
পরিবারের সদস্যরা তখন সিদ্ধান্ত নেয় হাসপাতালে নেবার জন্য। সেই সময় ভালো ডাক্তার বলতে ইংরেজ চিকিৎসকদের বোঝানো হতো। তারা সেই চিকিৎসকের কাছে তাদের বাবাকে, ছেলেটা তার বাবাকে এরকম নিয়ে যায়, তার মা সহ। তো যাবতীয় যা পরীক্ষা নিরীক্ষা করা হয়, তো ওষুধ দেওয়ার পরও রোগ ভালো হচ্ছিল না। শেষমেশ উপায় না পেয়ে তারা বাধ্য হয়ে এক তান্ত্রিকের কাছে যোগাযোগ করে। তান্ত্রিকটি পাশের গ্রামের একজন ছিল। আবির সেই তান্ত্রিকের কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলার পর তান্ত্রিক সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বাসায় গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। তান্ত্রিক তার কথা মতো কদিন পর সত্যি আবিরদের বাড়িতে যায়। বাড়িতে ঢুকে চারপাশ ভালো করে দেখার পর তার চোখ গিয়ে থামে একটি রুমের সামনে। তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সেই রুমের দরজার সামনে। তারপর বলে ওঠে, আচ্ছা এই ঘরটা কার? আবির জানায় এটি তার বাবার। তান্ত্রিক আরও কিছু সময় থেকে বলে যে সেসব খবর নিয়ে কদিন পর জানাবে যে আসলে কি ঘটনা ঘটেছে। এরপর কিছুদিন পর তান্ত্রিক এসে বলে যে সে আবিরকে, তোমার আব্বার অবস্থা খুব খারাপ, তার উপর কালো জাদুর প্রভাব রয়েছে, তার জীবন বিপন্ন বলা যায়। এখনই বলা যাচ্ছে না কিভাবে করা হয়েছে। তো এইগুলা বলতে বলতে এই কথা শুনে ছেলেটার মন, মানে আবিরের মন বেশ খারাপ হয়ে যায়। সে অনুরোধ করে যেন তান্ত্রিক তার বাবাকে বাঁচানোর জন্য কিছু একটা করে তার মতো করে। তো তান্ত্রিক কিছুক্ষণ চিন্তা করে বলে যে একটা চেষ্টা করবে সে, এবং তার জন্য তাকে ঘানি থেকে সরিষার তেল এনে দিতে হবে। তো তান্ত্রিক ছেলেটিকে বলল যে এরকম আগামী শনিবার সূর্য ওঠার আগে ঘানি থেকে সরিষার তেল নিয়ে আসবে। তো এই সময়ের মধ্যে কারো সঙ্গে কোনো কথা বলবে না। কেউ যদি জানতে পারে কালো জাদুর কথা তাহলে সেটা গ্রামে ছড়িয়ে পড়বে। সেটি ঠিক সেই কথা মতো কাজ করে। শনিবার ভোরে সূর্য ওঠার আগে সে ঘানি থেকে সরিষার তেল নিয়ে আসে। তো সে ছোট বলে কেউ কিছু এরকম জানতেও চায় না তার কাছে। সে তেল এনে তান্ত্রিকের কাছে দেয়। তান্ত্রিক তখন তার যে পুটলিটা ছিল সেখান থেকে একটা মানুষের মাথার খুলি আর পাঁজরের একটি হাড় বের করে কিছু মন্ত্র পড়ে সেই তেলে ফু দেয়। এরপর কিছু জিনিস দিয়ে একটা মালা তৈরি করে দেয় ছেলেটাকে। তান্ত্রিক বলে এই তেলটা তোমার বাবার গায়ে মালিশ করে দিবে আর মালাটা তোমাদের ঘরের চৌখটে ঝুলিয়ে দিবে, এটা কখনো সরানো যাবে না। তো মালাটি এমনি এমনি একদিন পড়ে যাবে, দেখবে, তখন আমাকে এরকম জানাবে যখন মালাটা পড়ে যাবে। ছেলেটি সেই তান্ত্রিকের কথা মতো সব নির্দেশনা তার মতো করে কাজ করে। তো এরপর অনেক দিন কিছু ঘটে না, বাবার অবস্থাও আসলে বদলায় না। তো হঠাৎ একদিন দেখে মালাটা পড়ে গেছে, কিন্তু বাবার কোনো উন্নতি নেই। সে মন খারাপ করে মালাটা নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক মালাটা দেখে বলে, এবার এই মালাটা 3 রাস্তার মোড়ে রাতের বেলা রেখে আসবে, কোনোভাবে কে যেন তোমাকে সেটা রাখতে না দেখে। তো ছেলেটি তেমনই করে এবং এরপর 3-4 দিনের মধ্যে আশ্চর্যজনকভাবে তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এমন একটা অবস্থা তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি কখনো তার। সবাই বেশ অবাক হয়ে যেমন খুশি হয়। সে খবরটা তান্ত্রিককে জানায় সেই আবির। তান্ত্রিক তখন ছেলেটিকে বলে, তুমি যে জায়গায় মালটা রেখে এসেছিলে সে পথ দিয়ে কেউ না কেউ অবশ্যই হেঁটে গিয়েছে আর সেই মালাটাকে ডিঙিয়ে গিয়েছে। ফলে তোমার বাবার উপরে জাদুর প্রভাব ছিল সেটা এখন সেই লোকের উপর গিয়ে পড়েছে, আর তাই তোমার বাবা ভালো হয়ে গেছেন। আসলে উনি নিজেই এভাবেই আক্রান্ত হয়েছিলেন। এ ছিল আবিরের বাবার ঘটনা। দ্বিতীয় ঘটনাগুলো ঘটে রাজশাহী আমার এক বন্ধু সোহানের বাসাতে। আর এই ঘটনা ছোট ছোট বিক্ষিপ্ত আকারে ঘটে। সোহানের ফুফু এক সন্ধ্যায় ছাদে যান শুকনো কাপড় মানে নিয়ে আসার জন্য। ছাদে হয়তো তিনি কাপড় দিয়েছিলেন, ভেজা কাপড়, তিনি সোহান দিকে যান যে কাপড়গুলো নিয়ে আসতে। তো তিনি হঠাৎ ছাদের এক কোনায় উপর দিয়ে একটা দেখা যায় তিনি কিছু একটা ভেসে যাচ্ছে। তো তিনি খেয়াল করেন রথ ভেসে যাচ্ছে, রথটা ছিল অনেক আলোকিত। সে বেশ কিছু সময় অবাক হয়ে সেদিকে তাকায় থাকেন। এক সময় হুঁশ ফিরে পেলে
দৌড়ে নেমে গিয়ে সবাইকে ঘটনাটা বলে। তো সবাই উপরে আসে দেখার জন্য, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। আরেকদিন সোহানের চাচা ছাদে বসেছিলেন। তখন আনুমানিক রাত 10টা হবে। ছাদের এক কোণায় কতগুলো ইট রাখা ছিল। উনি দেখেন কোনো কারণ ছাড়া এমনি এমনি একটা ইট ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। তো হঠাৎ এমন ঘটনায় উনি খুব ভয় পেয়ে দ্রুত নিচে নেমে যান। আর একদিন যেটা ঘটে, সোহানের সাথে ঘটে একটা আজব ঘটনা। সে ঘুমিয়েছিল। ঘুমের মাঝে সে অনুভব করে তার খাট নড়ছে। ঘুম ভেঙে যাওয়ার পর সে প্রথমে ভূমিকম্প হচ্ছে। তো ধাতস্থ হবার আগে সে আর খেয়াল করে যে তার খাট এত জোরে নড়ছে যে মনে হচ্ছে যেন কেউ খাটটা উল্টায় দিবে। সে ভয়ে দোতলা থেকে নিচে নেমে যায়। নেমে দেখে কোথাও কিছু নড়ছে না, সবাই ঘুমায়, কোনো কিছু পরেও না, সব স্বাভাবিক। তখন সে একটু অবাক হয়ে নিজ রুমে ফিরে যায় আর দেখে সব স্বাভাবিক। তো এটা সে ভয়ে ভয়ে দেখে পরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে উঠে সে তার মাকে জিজ্ঞাসা করে যে গত রাতে এরকম ভূমিকম্প হয়েছিল কিনা। তিনি বললেন, কই না তো, এরকম তো কিছু হয়নি। এরপর সোহান খবরের কাগজগুলো দেখে কোনো খবর কোথাও আছে কিনা যে ভূমিকম্প হয়েছে, কিন্তু সেখানে কোনো খবর নাই। তাহলে গত রাতে সে কী অনুভব করলো? আরেকদিন সে তার চাচার অনুরোধে ওনাদের বাসায় ছিল। সোহানের চাচারা পরিবারের সবাই বাইরে যাবে, রাতে বাসায় ফিরবে না। খালি বাসা রেখে যেতে চান নাই বলে সোহানকে থাকতে বলেন আর কি। তো সোহানও রাজি হয়ে যায় যে সেই রাতটা থেকে যাবে একা। এদিকে তার মা মেইন গেট তালা দিয়ে যান, যেন কেউ ঢুকে চুরি কিছু করতে না পারে বা সোহানের কোনো ক্ষতি যাতে কেউ করতে না পারে, যেহেতু সে একা থাকছে বাসায়। তো সে রাতে ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। হঠাৎ রাতে তার বিছানা কাঁপা শুরু করে এবং সে বেশ ভয় পেয়ে ওঠে। বিছানা এত জোরে নাড়া দিচ্ছিল যে সে পড়তে পড়তে নিজেকে সামলে নেয় আর নিচে দৌড় দেয়। কিন্তু নিচে তো মেইন গেট তালা দেয়া, সে বের হতেও পারছে না। কি আর করা, বাধ্য হয়ে আবার সে উপরে ফিরে যায় আর কোনো মতে রাতটা কাটায়। তো পরদিন সকালে মা গেট খুললে ওনাকে সব কিছু জানায়। তো এই সোহানের সাথেই আরেকদিন একটা ঘটনা ঘটে। সে স্বপ্ন দেখে যে সে একটা গাছে বসে আছে আর তার দুপাশে দুজন লোক বসে আছে, যাদের মাথায় শিঙের মতো এবং গায়ের রং অদ্ভুত রকমের লাল, দাঁতগুলো কুকুরের মতো এবং দেহ একেবারে শুকনা, যেন হাড়ের উপর মাংস চামড়া শুকিয়ে এক হয়ে গেছে। গায়ে কোনো জামা নেই, শুধু এক টুকরো কাপড় দিয়ে ধুতির মতো পেঁচানো। তারা হুট করে সোহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সোহান ভয়ে চারদিকে তাকাচ্ছে। আকাশটা ছিল টকটকে লাল, চারদিকে অন্ধকার, পিচ ঢালা কালো রাস্তায় সে দৌড় দিচ্ছে। ওইদিকে লোকগুলো ওর অবস্থা দেখে হাসছে। কি ভয়ানক সেই হাসি! সোহান বুঝতে পেরেছে যে সে স্বপ্ন দেখছে, কিন্তু তার থেকে সে বের হয়ে আসতে পারছে না। অনেক সময় পর সে ঘুম থেকে উঠে জাগ্রত হয় এবং এমন আজব স্বপ্ন দেখে সে খুব ঘাবড়ে যায়। এরকম নাকি তার সাথে প্রায় হচ্ছিল। তো শেষ ঘটনাটি যেটা ঘটে সোহানদের সাথে, সোহানের ফুফাতো ভাইয়ের সাথে। ও সোহানের ফুফাতো ভাইয়েরা থাকতো ঢাকার কোনো এক এলাকায়। বাসাটা 3 বা 4 তলা হবে। যেদিনের ঘটনা সেদিন দুপুরে সেই ভাই শুনতে পায় যে নিচে এক ফেরিওয়ালা কলা বিক্রির জন্য ডাকাডাকি করছে। তো সে মনে করে কয়েকটি কলা কিনে এবং এইভাবে সে উপর থেকে তাকে দাঁড়াতে বলে নিচে নেমে যায় কলা দেখতে। তো কলা পছন্দ হতে সে বিক্রেতাকে বলে, আমি তো টাকা নিয়ে নামি নাই, আপনি কলা নিয়ে আমার সাথে উপরে আসেন, আমি টাকাটা আপনাকে দিই। তো সেই লোকটা রাজি হয়ে যায় এবং তার সাথে সাথে উপরে উঠে আসে। এরপর বিক্রেতাকে টাকা দিয়ে তিনি কলা দিয়ে বিদায় করে দেন। তো একটু পর সোহানের ফুপু বের হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করে যে কার সাথে এত জোরে কথা বলতেছিলাম। তো তিনি জানায় যে কেন তুমি শুনতেছিলে না যে কলাওয়ালা ডাকতেছিল? আমি কলা কিনলাম, তাকে উপর থেকে ডেকে উপরে এনে টাকা দিলাম। তো তার মা অবাক হয়ে বললেন, কই, কাউকে তো ডাকতে শুনি নেই, আর তুমি জোরে জোরে কথা বলতে শুনলাম। তখন সোহানের ফুফু তিনি বলেন যে দেখো, আমি দেখলাম তুমি সিঁড়িঘরের এখানে যেখানে কথা বলতেছিলা তোমার অপর প্রান্তে কেউ ছিল না। তো আমি ভাবলাম যে তোমার কোনো বন্ধুবান্ধব আছে কিনা, আমি তোমাকে ভালো মতো খেয়াল করে দেখলাম, কিন্তু তারপরও ভাবলাম যে
হয়তো কেউ থাকতে পারে আমাদের সিঁড়িঘর উপরে বা নিচে, এই জন্য তুমি তাদের সাথে মানে কথা বলতেছো, কিন্তু কাউকে না দেখে এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার সাথে কথা বলতেছিলা। তারপরে সোহান তার সে ভাই তিনি তখন টেবিলের উপর যখন যায় বলে, এই দেখো আমার কলা আমি আছি, কলা কিনতে গেছিলাম, কলাটা নিয়ে আসছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে কোনো কলাই ছিল না। তো এরকম যেটা বলা হয়েছিল যে প্যারানর্মাল কিছু ঘটনা ওনাদের ফ্যামিলিতে ঘটেছে সেটাই শেয়ার করা হয়েছে। এবং মাহমুদ হাসান ভাইকে বিশেষ করে উনি যে ঘটনাগুলোতে কষ্ট করে লিখে পাঠিয়েছেন এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি এখন যাচ্ছি আরও একটি ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদেরকে মেল করেছিলেন কয়েকদিন আগে ঘটনাটি। সরাসরি ওনার ঘটনায় তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে প্রকাশ করছি আপনাদের মাঝে। আমি অ্যানি আজকে ছোট দুটি ঘটনা শেয়ার করতে চাই। জানি না এগুলো প্রকাশ্যে শেয়ার করা উচিত হবে কি না, তবে সত্যি কথা বলতে যদিও আমি অলৌকিক ও অতিপ্রাকৃত জগতের সাথে পরিচিত, তাই আমি মাঝে মাঝে নিজেকে একা বোধ করি। আর আমি নিশ্চিত আমি শুধু জিনে ধরা বা পুরোপুরি কোনো কালো জাতির প্রভাবে নেই। তো এর জন্য আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি আপনাদের এপিসোড রেগুলার শুনে থাকি, সেই উদ্দেশ্য করে আজকে এই ঘটনা শেয়ার করা। মূল কথায় আসি। গত বৃহস্পতিবার যেদিন ইউটিউবে আমি মায়ের এপিসোড আপলোড হয়েছে, তখন সাধারণত এখানে এটা 1:30 বা তার পরের দিকে হয়। আর এই সময়টায় আমেরিকাতে দিনকাল খুব ব্যস্ত থাকে বাংলাদেশের সময়ের তুলনায়, তাই আমি সাধারণত এপিসোডটি পরে রাতের দিকে শুনি। সেই সন্ধ্যায় আসর ও মাগরিবের মাঝখানে আমি আমার ঘরে পড়াশোনা করছিলাম ল্যাপটপে ওপেন করে। তো আমি পেটের উপর ভর দিয়ে শুয়েছিলাম, পিঠ উপরে একটু ব্যথা করছিল, তাই মাঝে মাঝে এইভাবে শুয়ে থাকি পিঠ সোজা রাখার জন্য। হঠাৎ আমি পিঠে একটা চাপ অনুভব করলাম, যেন কেউ আমার উপরে চেপে বসেছে। ওজন অনেকটা আমার স্বামীর মতো মনে হচ্ছিল, আমাকে নিচে এরকম চেপে ধরছিল। তো এবং আমি তখন আমার মস্তিষ্ক সিগন্যাল দিতে লাগলো যে একটা এরকম একজন বিশেষ মানুষ যার প্রকাশ আমি করছেন সে আমার স্বামী হবে না, মনে হচ্ছে কিছু একটা অবয়ব আমার পিঠে এরকম ভর দিয়ে আছে। আর আমার স্বামী যখন সেই রুমে এখানে ছিল না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সে হয়তো অন্য রুমে ছিল। আমি একটু পাশ তাকিয়ে দেখলাম, একজনকে দেখলাম যে চশমা পরা, সম্ভবত দাঁড়িয়ে ছিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার এটা না, সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ও জিনিসটা আমার কানের পাশে এসে কিছু একটা বলতে চাচ্ছিল। আমি স্পষ্টভাবে সেটা শুনতে চেষ্টা করলাম। তখনও আমি ফিল করছিলাম যে এটা হয়তো আমার মনের ভুল হবে, কারণ আমি পাশের রুম থেকে আমার স্বামীর ভয়েস শুনতে পাচ্ছি। তো হঠাৎ করে আমার একটা ভয়ানক দৃশ্য আমি চোখের সামনে দেখে ফেলি এবং সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে ফেলি। এবং এটা দেখার পর আমি দোয়া পড়তে থাকি। দেখি যে সব কিছু মিলে গেল মনে হয়, এবং পিঠে আমি যাকে ফিল করছিলাম, যাকে আমি মনে করেছিলাম যেরকম কিছু একজন কিছু পুরুষ কেউ বা কেউ বসে আছে, কিন্তু সেটা আমি তখন আর ফিল করলাম না। মজার বিষয় হচ্ছে আমাদের বাসায় আমি এবং আমার স্বামী থাকি, কিন্তু কেন সেটা দেখলাম এটা আমি জানি না। কিন্তু যেটা আমাকে আরও অবাক করলো, রাতের বেলা যখন আমি একটা বই পড়তেছিলাম, আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি যেটা আগে অনুভব করেছিলাম সেটা সেই গল্পের অনেক অংশে মিলে গিয়েছে। মানে আমি যেটা কিছুক্ষণ আগে ফিল করছিলাম 100% না হলেও 90 থেকে 95% যে ঘটনাটা পড়ছিলাম বইয়ে সেটার সাথে সেটা মিলে গেছে। তো এটা কেন হলো, না এটা কল্পনা না হলো সেটা আমি কিছু জানি না, এবং এটার উত্তরটা আমি কোথায় পাবো সেটা আমার জানা নেই। আরও একটি ঘটনা আমার সাথে ঘটে গত মঙ্গলবার। আমি এক অনলাইনে সেশনে জুমে ক্লাস করছিলাম। তো ক্লাস চলাকালীন সময় আমি একটু স্ট্রেস হয়ে যাই, এবং তখনই আমার ডান হাতটা হঠাৎ করে ঝিনঝিন করতে শুরু করে। তা আমি ফিল করলাম যে অনেক সময় একটানা বসেছিলাম, এর জন্য এরকম হচ্ছে কি না। কিন্তু আমি দেখছি যে সময় যাচ্ছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেল, কিন্তু আমার এরকম ঝিনঝিন করাটা কমছে না। হঠাৎ আমি খেয়াল করলাম আমার হাতের দিকে তাকে, আমার হাতটা জানি কি আমার সাদা ফ্যাকাশে হয়ে গেছে, এবং যখন স্পষ্টভাবে দেখতে গেলাম দেখছি যে সাদা একটা আলোর মতো অবয়ব হাত থেকে মনে হয়
ছুটে যাচ্ছে, আমার হাত থেকে বের হয়ে গেল এবং আমি আঙ্গুল নাড়ালাম, মনে হচ্ছে যে আমার আঙ্গুলগুলো ইলেকট্রিক শক খাট যেরকম হয় এরকম ফিল করলাম। এবং আমি কিছু বুঝে ওঠার আগেই জিকির করতে লাগলাম, কলমা পড়তে লাগলাম। তারপর দেখলাম যে ধীরে ধীরে সেটা কমে গেল এবং আঙ্গুল এবং হাতে সামান্য তখন ব্যথা করছিল এবং হাতটা বেশ গরম লাগছিল এবং দেখলাম ছাতা যে অবয়বটা ছিল সেটা সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মিশে গেল। আমি জানি না এটার কারণ কি এবং এটা কেন হয়েছিল এবং এই দুটো প্যারানর্মাল ঘটনায় বা কীভাবে এত কম সময়ের মধ্যে আমার সাথে ঘটলো এটা আসলে আমার জানা ছিল না। তো এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপু আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। তো শ্রোতা বন্ধুরা, আমি চলে যাব আজকের এপিসোডে আমার শেষ ঘটনায়। ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার মতো করে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহরাব হোসেন। এখন যে ঘটনাগুলো বলবো তা ভয় না অবশ্যই, কিন্তু বেশ অদ্ভুত, যা একজন মানুষকে নিয়ে ঘটে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা এরকম অদ্ভুত ধরনের হয়ে থাকেন। ঘটনা চলে যায় কথা না বাড়িয়ে। 1950 কি 60 সালের দিকের ঘটনা এটা। যে ব্যক্তির ঘটনা বলবো তিনি থাকতেন পটুয়াখালীতে। তার নাম ছিল হোসেন। সবাই তাকে হোসেন পাগলা বলে ডাকত। এই হোসেন মিয়া জীবনযাপন করতে কৃষিকাজ এবং মানুষের বাড়িতে কাজ করে। তখনকার সময় জমিতে বাড়িতেও তিনি কাজ করতেন। একদিনের ঘটনা, তৎকালীন সারসিনার পীর ছিলেন দাদা পীর সাহেব। দাদা পীর সাহেব হোসেন মিয়াকে খুবই পছন্দ করতেন। একদিন সবাই বসে কথা বলতেছিলেন। তখন নদী ভাঙনে এমন অবস্থা, আর বেশি দূর ভাঙন হলে ঘরবাড়ির সব বিলীন হয়ে যাবে। বৈঠকে দাদা পীর সাহেব হোসেন মিয়াকে বললেন, কি হোস না, নদী তো সব ভেঙে নিয়ে গেল, কিছু করো না কেন? তো হোসেন মিয়া বললেন, যেখানে বড় ভাই আছেন সেখানে আমি ছোট কিছু বলবো না। দাদা পীর সাহেব বললেন, মাঝে মাঝে ছোটদের অনেক কাজ করতে হয়। তো হোসেন মিয়া আর কিছু বললেন না, উঠে এলো, দৌড় দিলেন এবং নদীতে ঝাঁপ দিলেন। তখন দাদা পীর সাহেব বললেন, ওকে নৌকা নিয়ে থামাও তাড়াতাড়ি। তো 2-3 জন নৌকা নিয়ে হোসেন মিয়াকে নদী থেকে নিয়ে আসলেন। তখন দাদা পীর সাহেব বললেন, আজকে তুমি যদি সাথে নদীর ওই পারে চলে যেতে তাহলে এই নদী পুরোটা চর হয়ে যেত। কিছুদিন পর দেখা গেল হোসেন মিয়া যতদূর পর্যন্ত সাঁতরে গিয়েছে ততদূর পর্যন্ত চর ভেসে উঠেছে। আরেকদিনের ঘটনা, তখনকার সময় হোসেন মিয়া এক জমিদার বাড়িতে কাজ করতেন। জমিদার একদিন তাকে হুকুম করলেন, এই হোসনা, যা ডাব পেরে নিয়ে আয়, বাড়িতে মেহমান আসবে। হোসেন মিয়া তখন ডাব পাড়তে রান্নাঘরের পাশে গাছের কাছে গেল। তখন শুরু হলো মুষলধারে বৃষ্টি। হোসেন মিয়া তখন গাছকে বলল, এই গাছ, তুই যে আল্লাহর সৃষ্টি, আমিও সেই আল্লাহরই সৃষ্টি। তোকে আল্লাহ বানিয়েছেন মানুষের উপকার করার জন্য। এই গাছের দুনিয়ার ক্ষণিকের মালিক হুকুম করেছেন তোর থেকে ডাব পরে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু এখন বৃষ্টি, আমি গাছে উঠতে পারবো না, তাই তুই তোর মাথা নিচে নামিয়ে দে, আমি ডাব পেরে নিব। সাথে সাথে গাছের মাথা নিচে নেমে এলো এবং হোসনে মিয়া তিনি গাছ থেকে ডাব পেরে নিলেন। এই পুরো ঘটনাটি সচক্ষে দেখেছিলেন সেই জমিদারের বউ। সেই জমিদারের বউ যখন জমিদারকে পুরো ঘটনা খুলে বললেন, তখন জমিদার হোসেন মিয়ার পা ধরে মাপ চেয়েছিলেন এবং বলেছিলেন, আমি তোকে চিনতে পারিনি হোসনা, তুই আমাকে মাফ করে দিস, অনেক সময় অনেক কথা বলেছি। হোসেন মিয়া মারা যাওয়ার অনেক বছর পরে এক রাতে তার সন্তানের স্বপ্ন দেখেন তাদের বাবার কবর নদী ভাঙনে খুব কাছে চলে এসেছে এবং তাদেরকে বলতেছে তাদের বাবার কবর জন্য অন্য জায়গায় নিয়ে কবর দেওয়া হয়। এই ঘটনাগুলো একজন মানুষের জীবন থেকে নেওয়া। এরকম অনেক ঘটনা আছে হোসেন মিয়ার। কেউ সত্যতা যাচাই করতে চাইলে পটুয়াখালীর কারো কাছ থেকে শুনে নিতে পারেন। বিশেষ করে সারসিনা দরবার শরীফের দিকের মানুষের কাছে এই ঘটনাগুলো মুখে মুখে রয়েছে, এখনও তাকে এক নামে সবাই চেনে। শ্রোতা বন্ধুরা,
শেয়ার করে ফেললাম আজকে বেশ কিছু ঘটনা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং বরাবর মতো আমি যেটা রিকোয়েস্ট করি, আপনাদের ঘটনার উপর ভিত্তি করেই আমাদের এপিসোড, ছোট হোক বড় হোক, যে ধরনের ঘটনাই হোক না কেন দেরি করবেন না, পাঠিয়ে দিবেন ভৌতিকগতা@gmail.com এই ঠিকানায়। আমি স্পেলিংটা বলছি, BHOUTIGOTA@gmail.com। আপনি লিখে পাঠাতে পারেন, চাইলে লিখতে পারেন, লিখে পাঠিয়ে দেবেন। এবং যদি মনে করেন যে আপনি মেল করতে সমস্যা হচ্ছে, চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করতে পারেন যে আপনি আমাদের ঘটনা পাঠাতে যাচ্ছেন। তো আজ আমি সামির আনসারি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।